Yes. So genotypic classification আমরা mainly দেখবো হচ্ছে genome and gene. And this is most reliable method to classify the organism. This is most reliable method, based method to classify the organism. Why? Anyone? Anyone? Can you comment on that? Why genotypic classification is one of the best and most reliable classification system? Try to answer. Anyone? স্যার কারণ ডিফারেন্ট জিন থেকেই প্রোটিন গুলো তৈরি হয় আর ওইগুলোর হুম। জন্যই ডিফারেন্সটা তৈরি হয়। আচ্ছা, আমরা যদি ক্লাস 12 লেভেলে ফিরে যাই, আমরা একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতাম না? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতাম, পড়েছি তো? কোথায় ইউজ হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ইউজ কোথায় ছিল? ক্রাইম ফরেন্সিক সাসপেক্ট, সায়েন্সে। ফরেন্সিক সাইন, ক্রাইম সাসপেক্ট, তাই তো? তো অ্যাকচুয়ালি যদি রিলায়েবল মেথড আমরা ধরি ক্রাইম সাসপেক্টে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল, দ্যাট ইজ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, আমরা বলতাম না? বিকজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কখনো তোমাকে ভুল বলবে না, because it is the জিনোটাইপ মানে জিন অ্যান্ড জিনোম পার্ট। ফিঙ্গারপ্রিন্টিং আমরা করতাম হচ্ছে তোমার ডিএনএ কে ডাইজেস্ট করিয়ে ভিএনটিআর সেগমেন্ট থেকে, তো অবভিয়াসলি এটা হচ্ছে জিনোমের পার্ট। তো জিনোম কোনোদিন মিথ্যে কথা বলবে না। ফিনোটাইপস তোমাকে মিসলিড করাতে পারে, ফিনোটাইপ মিসলিড করাতে পারে, দ্যাট মিনস দুজনের ক্যারেক্টার সেম লাগছে বাট জিনোটিপিক্যালি দে আর ডিফারেন্ট। এটা কিভাবে প্রুফ করব? উইদাউট দিস ক্লাসিফিকেশন ক্যান নট প্রুভ। So phenotypically correct আসতে পারে, মানে phenotypically same আসতে পারে, but their genotypes is different. So if their genotypes are different in two organisms, can you group into the same classification system or same family or same order? যদি জিনোটাইপ ডিফারেন্ট হয় অর্গানিজমের, তাহলে কি আমরা দুটো অর্গানিজমকে সেম গ্রুপে রাখতে পারবো? ইজ ইট না স্যার। কারেক্ট? না। কিন্তু এদের ফিনোটাইপ সেম দেখাচ্ছে, দে ফিনোটিপিক্যালি সিমিলার, সেটা ডিফারেন্ট বিহেভিয়ারের জন্য হতে পারে, বিহেভিয়ার রেসপন্সের জন্য ফিনোটিপিক্যালি সেম রেখে দিয়েছে, বাট দেয়ার জিনোটাইপ ইজ ডিফারেন্ট। সো যতক্ষণ না তুমি জিন লেভেলে যাচ্ছ, জিনোম লেভেলে যাচ্ছ, ততক্ষণ অব্দি তুমি প্রপার ক্লাসিফিকেশন করতে পারবে না, বিকজ তোমাকে মিসলিড করাবে। And here is huge diversity of bacteria. Their morphological biochemical character may be same, one or two or multiple character may be same, but still their genotypes is clearly differentiate. Their genotypes is clearly differentiate from each other. And then আমরা ওই দুটো অর্গানিজমকে ক্লিয়ারলি সেপারেট গ্রুপিং করব, যতই ফিনোটিপিক্যালি সিমিলার হোক। দ্যাটস ওয়াই জিনোটাইপিক ক্লাসিফিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্লাসিফাই দি অর্গানিজম, বিকজ এ তোমাকে মিসলিড করাবে না। ঠিক আছে? এ তোমাকে মিসলিড করাবে না। ফেনেটিক ক্লাসিফিকেশন মিসলিড হতে পারে, মিসলিডিং হতে পারে, ঠিক আছে, সামটাইম, বিকজ মাল্টিপল ক্যারেক্টার সেম দেখতে পাচ্ছ, তখন তুমি ফিনোটিপিক্যালি ক্লাসিফিকেশনে তুমি সেম করে দেবে, বাট জিনোটাইপিক ক্লাসিফিকেশন কখনোই মিসলিড করবে না, রিলায়েবল। ঠিক আছে? সো জিনোটাইপিক ক্লাসিফিকেশনে কি কি প্রসেস আমরা ইউজ করি, একটা স্লাইড ব্রিফ আইডিয়া দেবো। জিনোটাইপিক ক্লাসিফিকেশনে আমরা মেনলি মলিকিউলার ক্যারেক্টারাইজেশন করি, মলিকিউলার, এই জিন অ্যান্ড জিনোম লেভেলের স্টাডি, এটা কি বলা হচ্ছে মলিকিউলার বায়োলজি, যেটা তোমাদের একটা পার্ট বা ইউনিট আছে কোনো না কোনো সেমিস্টারে। তো মলিকিউলার ক্যারেক্টারাইজেশন করা হয়, মলিকিউলার ক্যারেক্টারাইজেশন of the organism. So molecular characterization is important some techniques. Number one, base composition. Check the base composition. ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো, ঠিক আছে? আগে জাস্ট মেথড গুলো বলে দিচ্ছি। নাম্বার টু, আর কি করা যেতে পারে? ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্ট, ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্ট। নাম্বার থ্রি,
WGS, whole genome sequencing, whole genome sequencing, short form WGS। আর কি করা যেতে পারে? MLSA, multi locus sequence analysis, multi locus sequence analysis, short form MLSA। আর কি যেতে পারে? নাম্বার 5, protein sequencing, protein sequencing। আর কি করা যেতে পারে? নাম্বার 6, রাইবোটাইপিং, রাইবোটাইপিং। দেখো, these are some methods. By that way you can compare the molecular character between the two organisms. Molecular character means gene and genome level study করতে পারবে, and which is the most reliable study to group the organism into same or different group। ঠিক আছে? And all of the techniques from the base composition to the ribotyping is sophisticated technique, need some good knowledge, তবে কি তুমি বুঝতে পারবে। বাট প্রিলিমিনারি আইডিয়া দেবো বলেছি এখানে, একদম ডিটেলসে পুরোপুরি যাব না। স্লাইড ডেসক্রিপশন, ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য অল মেথডস আমরা ওয়ান বাই ওয়ান স্টাডি করব। এত অব্দি ক্লিয়ার? স্টার্ট করব। স্যার 6 নাম্বার 1, নম্বরেরটা কি লিখেছেন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাইবোটাইপিং, রাইবোটাইপিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। স্টার্টিং করব নাম্বার 1 টেকনিক টু স্টাডি মলিকুলার ক্যারেক্টার to check the base composition of the organism. Base composition of the organism. Mainly, we are check G plus C content or moles percentage of G plus C. Mole percentage of G plus C. That means we know that a DNA structure composed of 4 nitrogenous base, 4 nucleotides which contain ATP, DATP, যেটাকে আমরা A লিখবো শর্টে, adenine, thymine, guanine and cytosine. These 4 bases actually made up the DNA, সবাই জানো। তো আমরা চেক করব হচ্ছে G and C এর content, overall content, G plus C content of the base composition, G plus C content in the DNA, in the DNA of two organism, ঠিক আছে? সো তোমার সিলেক্টেড দুটো অর্গানিজম A and organism B, both organism আমরা G plus C content চেক করব। যদি তুমি দেখতে পাও অর্গানিজম A এর G plus C percentage আসছে 35%, just for example, and B also contain percentage of G plus C near about same 32%, কি বলবে তুমি from this study? কি ইনফার করবে? organism A and organism B very close each other, yes or no? Very close each other, yes or no? Because the DNA structure, overall base composition, G plus C content is more or less same. One is 35, other is 32. বলবে কি বলবে না? They are related organism A and B. একটু আনসার চাই আমি। বুঝতে পারছো কি বলতে চাইছি? বাট যদি এখানে তুমি দেখো A এর পার্সেন্টেজ G plus C পেলে মোল পার্সেন্টেজ 35 আর এখানে পাচ্ছ তুমি 65%, দেন কি আমরা বলতে পারবো A and B are the related organism? বলতে পারবো কি? না স্যার। একদমই বলতে পারবো না।
বিকজ জি প্লাস সি কন্টেন্ট মানে হচ্ছে ডিএনএ এর ওভারঅল স্ট্রাকচার কে রিপ্রেজেন্ট করছে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি বি অর্গানিজম এন্ড এ অর্গানিজমের মধ্যে হিউজ ডিফারেন্স ইন দ্য পার্সেন্টেজ অফ জি প্লাস সি। সো উই ক্যান নট টেল, উই কোনোদিনই আমরা মানে এ আর বি যে সেম অর্গানিজম আর রিলেটেড অর্গানিজম আমরা কমপ্লিটলি ডিনাই করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন স্টাডির আউটলাইন, বেস কম্পোজিশন অর মোল পার্সেন্টেজ অফ জি প্লাস সি ডিটারমিনেশন। So mole percentage of G plus C, how to determine? The formula is calculate G and C separately, add G plus C divided by G plus C plus A plus T. That means all nucleotides into 100. That is the formula to determine the mole percentage of G plus C of any organism. Of any organism. And if percentage of G plus C same or near same, near to the one another, then we can conclude that percentage of G plus C from this data, organisms are closely related. Organisms are close each other. So percentage of G plus C determination is very helpful. It is very helpful for determination of or characterization of bacterial genera. তার মানে হচ্ছে দুটো ব্যাকটেরিয়ার জিনাস লেভেলে যদি আমরা ডিস্টিংশন বা সেম বলতে চাই, জিনাস লেভেলে যে দিস টু ব্যাকটেরিয়া অর্গানিজম এ এন্ড বি আর রিলেটেড টু দ্য সেম জিনাস অর ডিফারেন্ট জিনাস, তাহলে আমরা এই স্টাডিটা করব। বেস্ট স্টাডি তোমার সেম জিনাস কিনা বলে দিতে পারবে। ইফ মলিকুলার পার্সেন্টেজ অফ জি প্লাস সি ইজ লেস দ্যান 10% এর মধ্যে থাকে, লেস দ্যান 10% এর মধ্যে থাকে, মানে কি বলেছিলাম, এ আর বি দুটো অর্গানিজমের পার্সেন্টেজ জি প্লাস সি চেক করবে। যদি দেখো যে 10% এর ডিফারেন্সের কাছাকাছি, মানে এটা ধরো 30 এসছে, এটা এসছে 40, তাহলে কিন্তু আমরা এ এন্ড বি কে সেম জেনাসের আন্ডারে ধরবো না। যদি 39 আসতো, লেস দ্যান 10 থাকতে হবে, ঠিক আছে। যদি 39% আসতো বি এ, তাহলে আমরা ধরতে পারতাম ইয়েস এ এন্ড বি আর দ্য সেম জেনাস, বিলং ফ্রম দ্য সেম জেনাস। বলো, ওভারঅল আইডিয়া ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। বলছি যে ওয়াই জি প্লাস সি? ওয়াই জি প্লাস সি? বিকজ দেখো আমাদের তো চারটেই বেস আছে, এ এন্ড টি এন্ড জি এন্ড সি। তুমি যদি যে কোনো একটা বের করে নাও, আর একটা তো অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবে। মানে জি এন্ড সি বার করলে এ এন্ড টি আরামসে বের করে নিতে পারবে, যদি শার্গাফ রুল না ইয়ে করো, অ্যাপ্লাই করো। জি প্লাস সি বেরিয়ে গেলে এটি বেরিয়ে যাবে। তো নর্মালি জি প্লাস সি কে ধরছি, তুমি এটিও ধরতে পারো, বাট জি প্লাস সি ধরেই ক্যালকুলেশনে আসে মেনলি। মানে এটার কোনো পার্টিকুলার রিজন নেই যে আমরা এ এন্ড টি বার করবো না, এ এন্ড টি আমাকে বার করতেই হবে, দেখো যখন আমরা টোটালে যাব। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। সেকেন্ড, মলিকুলার ক্যারেক্টারাইজেশন। ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্ট, ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্ট। কি করব এখানে? হোমোলজি মানে হচ্ছে আমরা ডিএনএ স্ট্রাকচার আর সিমিলার অর ডিফারেন্ট এটা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। কিভাবে খোঁজার চেষ্টা করব? এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখো।
ফার্স্টে আমরা যেটা করব, অর্গানিজম এ and organism B. From organism A থেকে আমরা DNA isolate করব। একদম স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখাচ্ছি, কোনো বুকিশ ল্যাঙ্গুয়েজ নেই, যাতে বুঝতে পারো, ঠিক আছে, মাথার উপর দিয়ে না যায়। অর্গানিজম বি থেকে আমরা ডিএনএ কে আইসোলেট করছি। নাও organism A and organism B both DNA কে আমরা ট্রিটমেন্ট দেবো, হিট ট্রিটমেন্ট হাই টেম্পারেচার। তাহলে কি হবে, ডিএনএ সেপারেট হয়ে যাবে, টু স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ সেপারেটেড ইচ আদার আফটার হিট ট্রিটমেন্ট। তাহলে এ আলাদা হয়ে গেল, এ আলাদা হয়ে গেল। অর্গানিজম বি হিট ট্রিটমেন্ট দিয়েছো, সেপারেট হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ডিএনএ ডিন্যাচুরেশন। DNA denaturation, denatured DNA. That means two strands are now separated by the means of heat treatment দিয়ে। এবার তুমি কি করবে, both sample কে মিক্স করে দাও, both sample কে মিক্স করো, incubate together and allow annealing। annealing মানে কি, আবার তুমি পেয়ারিং করানোর চেষ্টা করবে। দেখো দুটো স্ট্র্যান্ড জয়েন হয়ে থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড ইজিলি ব্রেক ডাউন করা যায়, হাইড্রোজেন বন্ড ইজিলি আবার জয়েনিংও করে, ঠিক আছে। তো যদি আমি কন্ডিশন হিট রেখেছিলাম, হাইড্রোজেন বন্ড ব্রেক করে গেছিল, দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেছিল, এখন যদি আমি হিটটাকে আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসি, ডিএনএ দুটো আবার জয়েন করবে কি করবে না? আমরা যদি হাই টেম্পারেচার থেকে আবার নর্মাল টেম্পারেচারে ব্যাক করাই স্যাম্পলটাকে, তাহলে দুটো স্ট্র্যান্ডস আবার জয়েনিং করার চান্স থাকবে, ইয়েস অর নো? Yes. ঠিক আছে, তাহলে আমরা এখন সেপারেট করে দিয়েছি সলিউশনে, অল ব্ল্যাক, two black fragments and two red fragments are now in the solution, and from the 90 degree centigrade we gradually lower the temperature at 40-37 degree। তো যত আমরা টেম্পারেচার নামাচ্ছি, আমরা ইনডিউস করছি যাতে ডিএনএ এর মধ্যে পেয়ারিং হয়, and that process is called annealing। এই যে আমরা annealing ওয়ার্ডটা লিখেছি না, এটা মলিকুলার বায়োলজির টার্ম। annealing ওয়ার্ডটার মিনিংস হচ্ছে রিপেয়ারিং, জাস্ট এই ওয়ার্ডটা ভাবো, ইটস আ রিপেয়ারিং। দ্যাট মিন্স আবার পেয়ার আপ করার জন্য আমরা সেম কন্ডিশন অ্যারাইজ করাচ্ছি। তো কি হতে পারে যখন দুটো স্ট্র্যান্ড আলাদা করে দিয়েছো, মিক্স করে দিয়েছো টুগেদার, তিন রকম সিচুয়েশন আসতে পারে। নাম্বার ওয়ান সিচুয়েশন, ব্ল্যাক ডিএনএ এন্ড রেড ডিএনএ এদের মধ্যে কমপ্লিট পেয়ারিং হয়ে যেতে পারে, একদম 100% পেয়ারিং হতে পারে। দিস ইজ দ্য সিচুয়েশন নাম্বার ওয়ান। সিচুয়েশন নাম্বার টু কি হতে পারে, পেয়ার হয়েছে বাট কিছু জায়গায় আনপেয়ার্ড আছে। নাম্বার টু। আর নাম্বার থ্রি কি হতে পারে, কমপ্লিটলি আনপেয়ার্ড স্টেটেই আছে, জাস্ট স্লাইটলি পেয়ার আপ হয়েছে, এরকম ধরনের। সো দ্যাট ইজ দ্য থার্ড স্টেট, মানে পেয়ারিং হয়নি বলতে গেলে চলে। তাহলে আমি কি বুঝবো, কোনটাকে বলবে তুমি ক্লোজলি রিলেটেড? যদি আমি নাম্বার ওয়ানটা পাই আফটার দি এক্সপেরিমেন্ট ফ্রম দ্য অর্গানিজম এ or organism B, if we get the number one state, what we will infer from that? কি কমেন্ট করব? Closely related. Very close, very close, that's why 100% ম্যাচ করে গেছে, they are very very close। সেকেন্ডটা যদি পাই, they are close but not that level, Close but ঠিক not- আছে, হ্যাঁ ক্লোজ। তার মানে এরা হয়তো তোমার ফ্যামিলি লেভেলে সেম,
বাট জেনাস লেভেলে সেম নয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমাদের তো র্যাঙ্ক থাকে, র্যাঙ্কটা লাস্টে দেখাবো। তো ক্লোজ, দ্যাটস ওয়াই ম্যাচ করছে, বাট ফুললি ম্যাচ করছে না। আর থার্ডটা দেখো ম্যাচিংই হচ্ছে না, স্লাইড একটা কোনোভাবে আটকে আছে। দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? দে আর নট রিলেটেড ইচ আদার, অর্গানিজম এ অ্যান্ড অর্গানিজম বি টোটালি আনরিলেটেড। ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝতে পারছো কি বলতে চাইছি? ইয়েস স্যার। তাহলে 1 এ 100% অ্যানিলিং হয়েছে, 2 এ মোটামুটি একটা পার্সেন্টেজ হয়েছে, সেটা হচ্ছে অ্যাবভ 50%। তাহলে এখানে অ্যাবভ 50% আর এখানে লেস দ্যান 50% অ্যানিলিং। তো যদি এটা হয় ভেরি ক্লোজ অর্গানিজম এ অর্গানিজম বি, এটা হলে ক্লোজ আর এটা হলে আনরিলেটেড। সিম্পল লজিক। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? The after the homology experiment study, the amount of annealing is proportional to quantity of identical sequence, quantity of identical base sequence proportional to high degree of homology, high degree of homology। বলবে তো that relation is correct or not? যদি অ্যামাউন্ট অফ অ্যানিলিং বাড়তে থাকে তাহলে আমি কি বলতে পারবো? যে আইডেন্টিক্যাল বেস সিকোয়েন্সের অ্যামাউন্ট বেশি, ইয়েস অর নো? যদি আইডেন্টিক্যাল বেস সিকোয়েন্সের অ্যামাউন্ট বাড়ে তাহলে আমাদের দুটো অর্গানিজমের মধ্যে হোমোলজি, দ্যাট মিন্স কামিং ফ্রম দ্য সেম ডিসেন্ডেন্ট, এটা চান্স হাই হবে। হ্যাঁ কি না? মাথায় ঢুকছে তো? বুঝতে পারিনি কোনটা? কোন জায়গা? এই লাইনটা। আচ্ছা, অ্যামাউন্ট অফ অ্যানিলিং যত বাড়ছে, দেখো 100% অ্যানিলিং, তার মানে হচ্ছে ভেরি ক্লোজ। অ্যামাউন্ট অফ যত কমছে তত আমরা কি বলছি? অর্গানিজম দুটো আনরিলেটেড। তার মানে যত অ্যানিলিং বাড়বে তত আইডেন্টিক্যাল বেস সিকোয়েন্স বাড়বে না? এখানে দুটো এই যে ব্ল্যাক আর রেড এর মধ্যে সিকোয়েন্স সিমিলারিটি থাকলে তবে তো পেয়ারিং হবে। সিকোয়েন্স সিমিলারিটি থাকলে তবে তো পেয়ারিং হবে। যদি ব্ল্যাক আর রেড এর সিকোয়েন্স টোটালি আলাদা হয় তাহলে পেয়ারিং কি করে হবে? কেসটা বুঝতে পেরেছো? তো অ্যামাউন্ট অফ অ্যানিলিং যত বাড়বে, আইডেন্টিক্যাল বেস সিকোয়েন্সের অ্যামাউন্ট বাড়বে, তত বেশি হোমোলজি। যদি সেম সেম সিকোয়েন্সটাকে দুটো অর্গানিজমের তুমি দেখতে পাচ্ছ সেম সিকোয়েন্স, তাহলে তুমি কি বলবে? অর্গানিজম দুটো সেম না ডিফারেন্ট? সেম। সেম। সেম গ্রুপের বা সেম জিনাসের সেম স্পিসিসের, এভাবে আমরা বলতে পারি। সো these two organisms, organism A and B, are same or not, are coming from the same descendant or not, we can identify by this DNA homology experiment. বলো, ক্লিয়ার? এক্সপেরিমেন্ট ক্লিয়ার? তো এখান থেকে আমরা রিলেটেডনেস বার করতে পারি, অর্গানিজমকে ক্লাসিফাই করতে পারি। এর বেটার টেকনিক কি? এখানে তো আমি পুরো লেভেলে জিনকে মানে ডিএনএ কে স্টাডি করিনি, মানে পুরো ডিএনএ সিকোয়েন্স তো আমরা দেখিনি। আমরা হোমোলজির বেসিসে সিকোয়েন্স বোঝার চেষ্টা করেছি, যে যদি হোমোলজি হয় 100% তাহলে অবভিয়াসলি সিকোয়েন্স সিমিলারিটি হওয়ার চান্স আছে এন্ড হবে, ঠিক। বাট কোথাও কি সাম চেঞ্জ হতে পারে কি হতে পারে না, সেটা দেখতে গেলে আমাকে টোটাল ডিএনএ কে স্টাডি করতে হবে, টোটাল ডিএনএ কে সিকোয়েন্সিং করতে হবে। এন্ড কোথায় কি আছে সিকোয়েন্স, এর পরে টি আছে না একটা সিকোয়েন্সে, এর পরে জি আছে, পুরো প্রপারলি আমাকে স্টাডি করতে হবে, যেটার নাম হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং আর WGS। তার মানে ডিএনএ হোমোলজি থেকে আমরা একটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে ডিএনএ স্ট্রাকচার সেম অর ডিফারেন্ট। বাট আমি যদি হোল জিনোম সিকোয়েন্সিং করি, সব থেকে বেস্ট টেকনিক হতে চলেছে, হ্যাঁ কি না? তো সেখানে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড লেভেলে, প্রিসিশন লেভেলে আমরা পাবো যে দুটো অর্গানিজমের মধ্যে কোথায় কোথায় চেঞ্জ আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? না হ্যাঁ বুঝতে স্যার। পারলে বলবে।
এখানে আমরা প্রেডিকশন নেওয়ার চেষ্টা করছি যে কত পার্সেন্ট সিমিলারিটি আইডেন্টিক্যাল বেস সিকোয়েন্স আছে বেসড অন হোমোলজি এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে। যদি আরো আমরা প্রিসাইসলি যেতে চাই, মানে সিঙ্গেল নিউক্লিওটাইড লেভেলে যেতে চাই, কোথায় চেঞ্জ আছে কোথায় না আছে, তাহলে আমাকে পুরো ডিএনএ টাকে সিকোয়েন্স করতে হবে, অর্গানিজম এ এন্ড অর্গানিজম বি। এবার তারপরে দুটোকে পাশাপাশি ফেলতে হবে, এন্ড তোমাকে কম্পিউটার, অবভিয়াসলি চোখে দেখে তো এটা এতগুলো সিকোয়েন্স দেখতে পাবে না, তো কম্পিউটার টুল তোমাকে বলে দেবে যে কত পার্সেন্ট তোমার নিউক্লিওটাইডস এর মধ্যে সিমিলারিটি আছে, কোথায় কোথায় চেঞ্জ আছে, কোথায় কোথায় সেম আছে, বলতে পারবে। and that technique is called সব থেকে সেন্সিটিভ টেকনিক WGS, হোল জিনোম সিকোয়েন্সিং। এর থেকে বেস্ট মেথড হতেই পারে না, পুরো ডিএনএ কে তুমি সিকোয়েন্স করছো। নাম্বার 3, WGS, হোল জিনোম সিকোয়েন্সিং। স্লাইড আইডিয়া দেবো কিভাবে কি করা হয়। So clearly লিখবো WGS provide high resolution in species level also, species level taxonomic identification, species level taxonomic identification। তার মানে দুটো অর্গানিজম এ এন্ড বি সেম জেনাসে আছে, তুমি বুঝতে গেলে উপরে দুটোর মধ্যে যে কোনো একটা টেকনিক লাগালেই হবে জিনাস লেভেলে বুঝতে গেলে। ইদার তুমি পার্সেন্টেজ অফ G+C দেখো সেম জেনাসে এরা আছে কিনা, আর তুমি ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্ট দেখো। বাট তুমি যদি স্পিসিস লেভেলে সেপারেট করতে চাও বা গ্রুপিং করতে চাও, তখন তোমার WGS মাস্ট, যদি তুমি স্পিসিস লেভেলে দেখতে চাও। মানে আমি বলতে চাইছি, ধরে নাও ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, এই একটা ব্যাকটেরিয়া, আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। এবার বলো এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে কোথায় ডিফারেন্স, জেনাস লেভেলে না স্পিসিস লেভেলে? স্পিসিস লেভেলে। স্পিসিস লেভেলে। তো এই যে স্পিসিস লেভেলে তুমি আলাদা করেছো, কি বেসিসে আলাদা করেছো, কি বেসিসে আলাদা করেছো? WGS এর basis। তার মানে ইয়েস, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস কে টোটাল সিকোয়েন্সিং করে নিয়েছি আমরা, এন্ড অ্যাসিডোফাইলাস কে টোটাল সিকোয়েন্সিং করে নিয়েছি, এন্ড দেখতে পাচ্ছি যে এদের মধ্যে জেনাস লেভেলে সেম থাকলেও কিছু পার্সেন্টেজ তো চেঞ্জ আছে, তো চেঞ্জ আছে মানে এরা স্পিসিস লেভেলে ডিফারেন্ট। সো WGS কিভাবে করা হয়, স্লাইড আইডিয়া, ব্রিফ আইডিয়া, এগুলোর টেকনিক গুলো সব পরে পরে অনেক সেমিস্টারে পরে গিয়ে পড়বে, এখন লাগবে না, জাস্ট ব্রিফ আইডিয়া WGS কিভাবে করে। ফার্স্টে হচ্ছে প্রসেস, ফার্স্টে হচ্ছে ডিএনএ কে এক্সট্রাক্ট করে, ডিএনএ এক্সট্রাকশন, and then fragmentation। ডিএনএ তো ভেরি লার্জ ইন স্ট্রাকচার, তো এত বড় লার্জ ডিএনএ কে একবারে সিকোয়েন্সিং করা ইজ নিয়ার ইম্পসিবল। দ্যাটস ওয়াই কি করা হয়, স্মল স্মল ফ্র্যাগমেন্টে ভেঙে দেওয়া হয়, এন্ড স্মল স্মল ফ্র্যাগমেন্ট গুলোকে সিকোয়েন্স করে 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 জয়েনিং করে ফুল লেন্থ বানানো হয়, ঠিক আছে, একবারে পুরোটা বানানো যাবে না। দ্যাটস ওয়াই ফার্স্টে ডিএনএ এক্সট্রাকশন করে ফ্র্যাগমেন্ট করে দাও, দেন ইচ ফ্র্যাগমেন্ট ইজ সিকোয়েন্সড, each fragment is sequenced, স্মল স্মল ফ্র্যাগমেন্ট গুলোকে সিকোয়েন্স করে নিলে এবার তুমি ফ্র্যাগমেন্ট গুলোকে জয়েন করো ইচ আদার এন্ড লং সিকোয়েন্স পেয়ে যাবে। দেন বায়োইনফরমেটিক টুলস used to reassemble, রিঅ্যাসেম্বল মানে কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি ছিল ডিএনএ এর মধ্যে ওটাকে রিঅ্যাসেম্বল করা যায়, রিঅ্যাসেম্বল করবে, দেন কম্পেয়ার করবে।
পুরোটা রিঅ্যাসেম্বল হলে লং স্ট্রাকচার অফ ডিএনএ অফ ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস পেয়ে যাবে, এরকম ভাবে তুমি ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাসও পেয়ে যাবে। দেন তুমি দুটোকে পাশাপাশি রেখে কম্পেয়ার করো, যদি চেঞ্জ পাও তাহলে স্পিসিস লেভেলের ডিফারেন্স আছে। বলো। বোঝা গেল? স্যার এই ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্টটাই কি পার্টিকুলার একটা পার্টকে নেওয়া হচ্ছিল? না, পুরো ডিএনএ কে নেওয়া হচ্ছে। এখানে ডিএনএ কে ফ্র্যাগমেন্ট করা হয়নি, পুরো ডিএনএ কে সেপারেট করে দিয়েছে ওই অর্গানিজমে, অর্গানিজম বি এরও সেপারেট করে দিয়েছে, তারপর অ্যাসেম্বল করিয়ে, অ্যাসেম্বল মানে কি, ইনকিউবেট করেছে একসাথে, যে জয়েনিং হচ্ছে কিনা দেখতে চাইছে দুটো অর্গানিজমের ডিএনএ। টোটাল পার্ট, নট আ ফ্র্যাকশন। ঠিক আছে? না, বলছি ওই ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্টটাও ওই একই, কিরকম একই? মানে ওই যে পুরো ডিএনএটাকেই কি সিকোয়েন্সিং করছে নাকি একটা পার্টিকুলার? দেখো, ডিএনএ হোমোলজি এক্সপেরিমেন্টে আমি কোনো সিকোয়েন্সিং করিনি, আমরা ইনডাইরেক্টলি ওয়েতে বোঝার চেষ্টা করেছি সিকোয়েন্সটা সেম অর ডিফারেন্ট, ইনডাইরেক্ট ওয়েতে। সেটা হচ্ছে পেয়ার করতে পারছে কি পারছে না, এটা দেখেছি। ঠিক আছে? তো এটা ইনডাইরেক্টলি ওয়ে। আর ডাইরেক্ট ওয়ে হচ্ছে তুমি যদি প্রপার সিকোয়েন্স করো, ডাইরেক্ট ওয়ে হচ্ছে প্রপার সিকোয়েন্স করো, দুটোকে পাশাপাশি রেখে দেখো। সো সেকেন্ড যে এক্সপেরিমেন্ট আমি তোমাকে বলেছি হোমোলজি এক্সপেরিমেন্ট, ইট ইজ দ্য ইনডাইরেক্ট ওয়ে টু প্রুভ দ্যাট টু স্ট্রাকচার অফ দ্য ডিএনএ আর সেম অর ডিফারেন্ট। বুঝতে পেরেছ? বাট ইনডাইরেক্ট ওয়ে মানে কি, ইনডাইরেক্টলি। ডাইরেক্ট মানে তুমি একদম প্রপার 100% প্রিসাইসলি বুঝতে পারবে, তার জন্য রেজলিউশন পাওয়ার অনেক বেশি ডব্লিউজিএস এর, এন্ড তুমি স্পিসিস লেভেল অব্দি ডিটেকশন করতে পারবে যে এদের মধ্যে সিমিলারিটি না ডিফারেন্স। কোশ্চেন ক্লিয়ার? তোমার কি কোশ্চেন করছিলে সেটা কি বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ। নাম্বার 4, multi locus sequence analysis। সিকোয়েন্স অ্যানালাইসিস, শর্ট ফর্ম এমএলএসএ। দেখো, এটাও একটা সেন্সিটিভ টেকনিক, হাই রেজলিউশন টেকনিক লাইক দা ডব্লিউজিএস। এখানে কি করা হয়, কম্পেয়ার করা হয় দ্য সিকোয়েন্স অফ, compare the sequence of several conserved housekeeping gene, several conserved housekeeping gene, at least five housekeeping genes should be compared. Should be compared. ফার্স্ট কোশ্চেন আসবে হোয়াট ইজ হাউসকিপিং জিন, তার আগে একটু ডিসকাস করে নি। প্রিভিয়াস টেকনিকটা ছিল হচ্ছে পুরো ডিএনএ কে সিকোয়েন্স করা, খুব ভালো টেকনিক অবভিয়াসলি, বাট কস্ট ভেরি হাই। একটা ডিএনএ সিকোয়েন্স করতে প্রচুর টাইমও লাগে, তার সাথে কস্টিংও লাগে। অ্যান্ড তুমি যদি এইচজিপি পড়ো, মানে হিউম্যান জিনোম প্রজেক্ট পড়ো, হিউম্যান জিনোম প্রজেক্টকে মেগা প্রজেক্ট বলে। তার কারণ হচ্ছে একটা কান্ট্রি পুরো জিনোমটাকে সিকোয়েন্স করতে পারেনি, এতটা খরচ ছিল অ্যাভেলেবেল ছিল, তার জন্য মাল্টিপল কান্ট্রি ওখানে অ্যাডিশন হয়, তারপরে গিয়ে প্রজেক্টটা কমপ্লিট হয়। অ্যান্ড প্রজেক্টটা কমপ্লিট করতে মোর দ্যান 10 ইয়ার্স লেগে গেছে। তো অবভিয়াসলি ভালো, হোল জিনোম সিকোয়েন্সিং করা ভালো, কিন্তু হোল জিনোম সিকোয়েন্সিং তো সবসময় করা যাবে না, তাই না? তো হোল জিনোম সিকোয়েন্সিং ফার্স্ট অফ অল টাইম রিকোয়ার্ড, হোল জিনোম সিকোয়েন্সিং নিড
কস্ট ইনভলভ। তো অল্টারনেটিভ টেকনিক কি হতে পারে, যেটা আমাকে সেম লেভেল বা কাছাকাছি লেভেলের স্পেসিফিসিটি দেবে বা রেজলিউশন দেবে, দ্যাট ইজ দ্য এমএলএসএ টেকনিক। কি করছি এখানে আমরা, এখানে জিনোমকে স্টাডি আমরা করছি না, এখানে আমরা জিন লেভেলে স্টাডি করছি। ঠিক আছে, জিনোমে আমরা যাই, জিন লেভেলে স্টাডি করছি। কি টাইপ অফ জিন স্টাডি করছি আমরা? হাউসকিপিং জিন। হোয়াট ইজ হাউসকিপিং জিন? হাউসকিপিং জিন ইজ দ্য অর্গানিজম, দ্যাট জিন that 100% necessary for their growth and reproduction and all time the genes are expressed। কি বললাম বুঝতে পেরেছো? হাউসকিপিং জিন সেই জিনগুলো যেটা একটা অর্গানিজমের অ্যাবসলিউটলি নেসেসারি এন্ড একটা অর্গানিজমের গ্রোথ এন্ড রিপ্রোডাকশনের জন্য টোটাল রেসপন্সিবল, এন্ড হাউসকিপিং জিন কন্টিনিউয়াসলি অন থাকে, মানে কোনোদিন অফ হবে না, শাটডাউন হবে না, কন্টিনিউয়াসলি হাউসকিপিং জিন। বাকি জিন অফ হয়ে যেতে পারে যেগুলো নট নেসেসারি, বাট হাউসকিপিং জিন কিন্তু কন্টিনিউয়াসলি এক্সপ্রেস করে। দ্যাট টার্ম ইজ কল হাউসকিপিং জিন। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো আমরা স্টাডি করব সেই জিনগুলোকে, অ্যাটলিস্ট 5 হাউসকিপিং জিনের কম্পারিজন করব এন্ড এদের কম্পারিজন করে দেখব যে সিমিলার অর ডিফারেন্ট। যদি সিমিলার পাই, organisms are coming from same species, if it is different, coming from different species। ঠিক আছে, তো এরকম হাউসকিপিং জিন কি কি হতে পারে? হাউসকিপিং জিন যে কোনো ম্যাক্সিমাম টাইম হচ্ছে গ্লাইকোলাইটিক, তোমার যে এনজাইমের যে জিনগুলো থাকে, গ্লাইকোলাইটিক এনজাইমস এর যে জিনগুলো থাকে, আমরা গ্লাইকোলাইসিস পড়েছি না, হেক্সোকাইনেজ পড়েছি, ফসফোফ্রুক্টোকাইনেজ পড়েছি, এই জিনগুলো কন্টিনিউয়াসলি অন থাকবে। হ্যাঁ কি না? একটা সেলকে বাঁচতে গেলে গ্লাইকোলাইসিস ইজ দ্য প্রাইমারি ওয়ে টু ডিরাইভ দ্য এনার্জি ফ্রম দ্য কার্বোহাইড্রেট, হ্যাঁ কি না? তো গ্লাইকোলাইসিস সব সময় সেলকে করতে হবে। তাহলে গ্লাইকোলাইটিক জিন গুলো তুমি যদি দেখো দুটো অর্গানিজমে এন্ড কম্পেয়ার করো যে সেম অর ডিফারেন্ট, সেখান থেকে তুমি একটা আইডেন্টিফাই করতে পারবে। আর কি কি হতে পারে? যদি আমরা ইউক্যারিওটিক লেভেলে যাই, এটা তো প্রোক্যারিওটিক লেভেলে আছি, তার জন্য গ্লাইকোলাইটিক এনজাইমের জিনগুলো, আদার মেটাবলিক জিনগুলো ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি ফাঙ্গাস লেভেলে স্টাডি করি, তাহলে তোমাকে অ্যাক্টিন দেখতে হবে, টিবিউলিন দেখতে হবে, অ্যাক্টিন দেখতে হবে, টিবিউলিন দেখতে হবে। এরা হচ্ছে মাইক্রোটিবিউল, যেটা কন্টিনিউয়াসলি প্রডিউস হয় আর একটা স্ট্রাকচার, সেলের স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো ইউক্যারিওটিক লেভেলে আমরা অ্যাক্টিন, টিবিউলিন এগুলো হচ্ছে হাউসকিপিং জিনের আন্ডারে ধরি। আর হচ্ছে নর্মাল প্রোক্যারিওটিক লেভেলে হচ্ছে আমরা গ্লাইকোলাইসিসের মার্কার গুলো নিতে পারি, মানে জিনগুলোকে নিতে পারি অ্যাজ এ স্টাডি করার জন্য এমএলএস এ। বলো, বুঝতে পেরেছো? তো ডব্লিউজিএস যখন পারফর্ম করতে পারবো না, যখন আমার ল্যাবে প্রবলেম আছে, কস্ট ইস্যু আছে, তাহলে আমাকে অল্টারনেটিভ টেকনিক দেখতে হবে, যেখান থেকে আমি ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন করতে পারবো। দ্যাট ইজ এমএলএসএ ওয়ান অফ দ্য টেকনিক। এছাড়া আর কি টেকনিক আছে যেটা দিয়ে আরো ভালো বোঝা যায় বা ডব্লিউজিএস এর মতোই সেন্সিটিভ বোঝা যায়? সেটা হচ্ছে প্রোটিন সিকোয়েন্সিং। নাম্বার 5, প্রোটিন সিকোয়েন্সিং। প্রোটিন সিকোয়েন্সিং দেখো, আলটিমেটলি সেন্ট্রাল ডগমার লাস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল যে পার্টটা, বায়োমলিকিউলটা, সেটা হচ্ছে প্রোটিন। এন্ড প্রোটিন আলটিমেটলি ফর্মড হয় ইনফ্লুয়েন্স অফ ডিএনএ। যদি আমি সেন্ট্রাল ডগমার কনসেপ্ট বুঝি, আরামসে বুঝবো, ডিএনএ প্রোটিনকে তৈরি করে। তো প্রোটিন যদি আমরা লাস্ট যে ফাংশনাল বা স্ট্রাকচারাল পার্টটাকে যদি আমি সিকোয়েন্স করতে পারি, এন্ড দুটো অর্গানিজমের প্রোটিন আমি যদি কম্প্যারিজনে আনি আফটার সিকোয়েন্সিং, এন্ড দেখতে পাই যে প্রোটিনের সিকোয়েন্স গুলো কাছাকাছি সেম, এন্ড ওখান থেকেও আমরা বলতে পারবো যে ইয়েস, টু অর্গানিজমস আর কামিং ফ্রম সেম অর দে বিলং টু দ্য সেম গ্রুপ, হ্যাঁ কি না? বলতে পারবো কি পারবো না? যদি প্রোটিন সিকোয়েন্স সেম থাকে দুটো অর্গানিজম, পারবো। তো প্রোটিন সিকোয়েন্সিং আনাদার টেকনিক যেটা থেকে আমরা ট্যাক্সোনমিটি ইউজ করতে পারি। প্রোটিন সিকোয়েন্সিং এর জন্য দুটো বেস্ট টেকনিক। প্রোটিন সিকোয়েন্সিং এ কি হবে? প্রোটিন সিকোয়েন্সিং এ আমরা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সিং পাবো। প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স পাবো। একটা যে কোনো একটা কি দুটো প্রোটিন আমরা নেব, চুজ করব,
and দুটো প্রোটিনে কমপ্লিট সিকোয়েন্সিং করব। সো প্রোটিন সিকোয়েন্সিং এর টেকনিক, টু মোস্ট ওয়াইডলি ইউজ টেকনিক। এখনকার দিনে এটা বেস্ট ইউজ হচ্ছে, এন্ড যাদের কাছে ইনস্ট্রুমেন্টটা আছে আরামসে করে দিতে পারছে, সেটা হচ্ছে মাস স্পেকট্রোফটোমিটার, মাস স্পেকট্রোস্কোপি বলে, স্পেকট্রোস্কোপি। মাস স্পেকট্রোস্কোপি দিয়ে তুমি অ্যামাইনো অ্যাসিডের চেন, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, একটা প্রোটিনে কোথায় কোন অ্যামাইনো অ্যাসিড আছে ক্লিয়ারলি বুঝতে পারবে মাস স্পেকট্রোফটোমিটার ও মাস স্পেকট্রোস্কোপি দিয়ে। আর প্রিভিয়াস ডেটে যে টেকনিকটা ইউজ হতো সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে, যার নাম হচ্ছে এডম্যান ডিগ্রেডেশন, Edman degradation to determine the sequence. Amino acid sequence. তাহলে আমরা সেম জিনিস করব, অর্গানিজম এ এর কিছু প্রোটিন আমরা চুজ করব, প্রোটিন 1, প্রোটিন 2, ওকে। অর্গানিজম বি এর আমরা এরকম প্রোটিন 1, প্রোটিন 2 নেব, সেম প্রোটিন, সিকোয়েন্সিং করব, এনি অফ দা মেথড দিয়ে সিকোয়েন্সিং করব। ইফ যদি আমার সিকোয়েন্সিং সেম হয়, সেম সিকোয়েন্সিং পাওয়া যাচ্ছে, দেন আমরা বলবো এ এন্ড বি গ্রুপড, ক্লোজলি রিলেটেড, ক্লোজলি রিলেটেড। যদি পাওয়া যাচ্ছে ডিফারেন্ট সিকোয়েন্স, তার মানে আলাদা জায়গা থেকে এসছে, আনরিলেটেড। বলো। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Number 6 technique. Ribotyping. রাইবোটাইপিং ওয়ার্ডটা শুনে কিছুটা মাথায় আসছে, এটা হচ্ছে রাইবোজোম থেকে নেওয়া হয়েছে, আর রাইবোজোমের আরএনএ কে সিকোয়েন্সিং করা হয় এখানে। এখানে আর কোনো কিছু সিকোয়েন্সিং করা হবে না, সিকোয়েন্সিং করবো না এখানে। অ্যাকচুয়ালি রাইবোটাইপিং এ হচ্ছে আরএনএ জিনটাকে আমরা ডাইজেশন করব উইথ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। যদি তোমাদের একটু কনসেপ্ট থাকে, বায়োটেকনোলজি পড়ে থাকো ক্লাস 12 এ একটু ভালো করে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমি যে ফিচার্সটা বলছি সেটা তোমরা জানো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অনলি কাট ডিএনএ অন দ্যাট পার্টিকুলার টার্গেট সিকোয়েন্স। যদি টার্গেট সিকোয়েন্স পায় তবেই কাটিং হবে, আদারওয়াইজ কাট করবে না, এটুকু জানো। হ্যাঁ স্যার। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইজ ভেরি স্পেসিফিক টুয়ার্ডস দি টার্গেট সিকোয়েন্স, আমরা বলতে পারি restriction endonuclease is very specific towards the target sequence, বলতে পারি। তো যদি টার্গেট সিকোয়েন্স ম্যাচ করে তবেই কাটিং হবে, যদি ম্যাচ না করে তাহলে কাট করবে না, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা কাজে লাগাবো, এই স্পেসিফিসিটি অফ দা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কে আমরা কাজে লাগাবো রাইবোটাইপিং এ, ঠিক আছে। তো রাইবোটাইপিং এ কি করা হয় একবার চেক করে নাও। ডিএনএ আইসোলেট, দেন ডিএনএ কে ট্রিট করা হবে, ট্রিটেড উইথ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আমরা যে কোনো একটা টাইপের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করতে পারি, যদি কমপ্লিকেট সিচুয়েশনে যাই মোর দ্যান ওয়ান রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করতে পারি। আমি একটাই রাখলাম যেটা তোমাদের খুব কমন, ইকো আর1। ইকো আর1 দিয়ে আমি ডিএনএ টাকে ডাইজেস্ট করছি, ট্রিটমেন্ট দিচ্ছি। এন্ড ট্রিটমেন্ট দিলে কি হবে, ইকো আর1 যেখানে যেখানে সিকোয়েন্স পাবে, ইকো আর1 এর টার্গেট সিকোয়েন্স মনে আছে, GAATTC।
তো যদি ডিএনএ এর মধ্যে জি ডবল এ টিটিসি থাকে তাহলে কাট করবে, আদারওয়াইজ কাট করবে না। এটুকু তো বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার? এন্ড যতবার থাকবে জি ডবল এ টিটিসি টা, যতবার থাকবে ডিএনএ তে ততবার কাটিং হবে ডিএনএ টা, এন্ড তত বেশি ফ্র্যাগমেন্টেড হবে। এটুকু মাথায় আসছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সেখান থেকে এক্সপেরিমেন্টটা রান হচ্ছে। ট্রিটমেন্ট দেবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কে, পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পার্টিকুলার টার্গেট সিকোয়েন্সে ক্লিক করবে, যতবার টার্গেট সিকোয়েন্স থাকবে ততবার কাট হবে আর ততবার ফ্র্যাগমেন্টেড হবে। তো আফটার ট্রিটমেন্ট করার পর ডিএনএ টা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, মেনি ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, সেটাকে আমরা সেপারেট করব বাই অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস। অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস, অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিসের কাজ হচ্ছে ফ্র্যাগমেন্টকে সাইজ ওয়াইজ ডিস্ট্রিবিউট করা। অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস সাইজ ওয়াইজ ডিস্ট্রিবিউট করে ডিএনএ ফ্র্যাগমেন্টকে। যত বেশি লার্জ ফ্র্যাগমেন্ট জেলের সব থেকে আগে থাকবে, আর যত স্মল ফ্র্যাগমেন্ট জেলের সব থেকে বটমে থাকবে। তো এই যে ডিস্ট্রিবিউশনটা, এটা করে দেবে হচ্ছে তোমার জেল ইলেক্ট্রোফোরেসিস। যখন আমি কাটিং করব, কাটিং এর পর ডিফারেন্ট লেন্থের ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট বেরোবে, সেগুলোকে আমরা সেপারেট করে দেবো অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস দিয়ে। নেক্সট আমরা দিস অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস এর মধ্যে আমরা হাইব্রিডাইজ করাবো উইথ labeled 16S rRNA probe। 16S rRNA probe। দেখো এখানে খুব কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার চলে আসছে, যেগুলো এই লেভেলে বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট হালকা করে বুঝে নাও। প্রোব মানে হচ্ছে কোনো ডিটেকশনের জন্য, কতগুলো মানে কোনো নিউক্লিওটাইডের ডিটেকশনের জন্য আমরা প্রোব ইউজ করি। প্রোবটা আগে থেকেই ট্যাগ করা থাকে। ট্যাগ মানে কি? প্রোবটায় আমরা রেডিও লেভেলিং করতে পারি বা ফ্লুorescent লেভেল করতে পারি, যেটা দিয়ে আমি বুঝতে পারবো কোথায় কি বাইন্ড করছে। তো প্রোবটা দেবো হচ্ছে 16S rRNA, ঠিক আছে? তার মানে যদি তুমি এই সেপারেটেড ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো জায়গায় 16S rRNA থাকে, 16S rRNA থাকে, তাহলে এই প্রোবটা গিয়ে বাইন্ড করে যাবে আর তোমাকে একটা সিগন্যাল দেবে, একটা লাইট প্রোভাইড করবে। ধরে নাও একটা লাইট প্রোভাইড করবে, যেটা দিয়ে তুমি সিগন্যাল দিয়ে পাবে যে 16S rRNA আছে কি নেই, 16S rRNA আছে কি নেই, ঠিক আছে? তো হাইব্রিডাইজ করাবে 16S rRNA দিয়ে, এন্ড হাইব্রিডাইজ করানোর পর সেটাকে তুমি ইউনিক প্যাটার্ন একটা দেখতে পাবে পার্টিকুলার অর্গানিজমের জন্য। ইউনিক প্যাটার্ন ওয়াজ প্রডিউসড ফর পার্টিকুলার অর্গানিজম। অনেকটা ভাবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতো, যেটা ক্লাস 12 এ তোমরা পড়েছিলে। মানে আমরা যখন জেল ইলেক্ট্রোফোরেসিস চালাবো 16S rRNA অর্গানিজমে, এগুলোকে বলে জেল ওয়েল। একটা এ দিয়ে রাখবো, একটা বি এর দিয়ে রাখবো, টোটাল স্টাডি করে অর্গানিজম এ আর অর্গানিজম বি। এন্ড অর্গানিজম এ এর জন্য পার্টিকুলার কিছু ব্যান্ড পাবো, ধরো এই তিনটে ব্যান্ড পেয়েছি। এন্ড অর্গানিজম বি তেও দেখতে পাচ্ছি আমরা তিনটে ব্যান্ড সিমিলার পজিশনে পাচ্ছি। তাহলে কি বলতে পারি আমরা ফ্রম দিস স্টাডি? দুটো ইয়ে সেম। যদি আমরা দেখতে পাই অর্গানিজমের ডিএনএ এই রকম দেখা যাচ্ছে দুটো ইয়ের মধ্যে, দুটো ম্যাচ করেছে একটা ম্যাচ করেনি, তাহলে কি বলবো? ক্লোজ বাট নট সেম। ওকে। আর যদি আমরা দেখতে পাই কোনোভাবেই মিল করতে পারছি না, চেঞ্জ ফ্রম এ এন্ড বি, ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট, আরো একটা ধরো এসে গেছে, তখন আমি কি বলবো স্টাডি করে? এ এন্ড বি কমপ্লিটলি আনরিলেটেড। এ এন্ড বি কমপ্লিটলি আনরিলেটেড। সো এত সহজ করলাম, কিন্তু এতটাও সহজ নয়। জিনিসটা অনেক বেশি লেন্দি, অনেক বেশি প্রসিডিওরকারি, আরো বেশি কমপ্লেক্স ব্যাপার স্যাপার। বাট তোমাদের জাস্ট সেমিস্টার 1 এর জন্য এইটুকু বুঝলেই হবে যে কি ব্যাপারটা, জাস্ট রাইবোটাইপিং এর ব্যাপারটা কি। এরপর তো এর রিলেটেড যা কমপ্লেক্সিটি আছে আমরা পরে গিয়ে পড়বো, এখন লাগবে না।
জাস্ট এইটুকু বুঝতে পারছো কিনা বলো, যে কিভাবে স্টাডি হয়। বলবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বলো। হাইব্রিডাইজ উইথ লেবেলড 16s RRNA ওই জায়গাটা আরেকবার বলে দিন। হ্যাঁ, এই যে তুমি লেবেলিং যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছ না, তুমি যে দেখতে পাচ্ছ এখানে এ অর্গানিজম 3টে ব্যান্ড দিয়েছে, এই 3টে ব্যান্ডকে তো অবজার্ভ করতে হবে, কারণ ডিএনএ তো আর নেকেড আইতে ভিজিবল নয়, অবজার্ভ করতে হবে। তো অবজার্ভ করার জন্য আমরা প্রোব দেব। প্রোবটা কি করবে, ওখানে গিয়ে বাইন্ড করবে আর তোমাকে বোঝাবে যে এতগুলো ব্যান্ড এসছে এই অর্গানিজমে। এই যে 3টে ব্যান্ড এসছে, এটা আমি বুঝতে পারছি কিভাবে, ডিউ টু প্রোব অ্যাডিশন। পয়েন্ট ক্লিয়ার? বি এর যে আমরা 4টে ব্যান্ড দেখতে পাচ্ছি, ডিউ টু প্রোব অ্যাডিশন। বলো, বোঝা গেছে? হ্যাঁ আমি কি আর একটু ঢুকবো কমপ্লেক্সিটিতে? দেখো তাহলে বুঝতে পারছো কিনা। এ অর্গানিজমে 3টে ব্যান্ড পেয়েছো, তার মানে 16s RRNA ইকো R1 কে কতবার ক্লিপ করেছে বলতে পারবে? দুবার। দুবার ক্লিক করেছে, তার মানে 16s RRNA সিকোয়েন্সে জি ডবল এর টিটিসি আছে 2 টাইম সিকোয়েন্স, তার জন্য 3টে ফ্র্যাগমেন্ট বেরিয়েছে। এই যে 3টে ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। আমি এই জন্য বলছি, এখন কতবার মানে বেশি নলেজ দিয়ে কতটা বুঝতে পারবে আমি জানি না। তো এখানে হচ্ছে 4টে ফ্র্যাগমেন্ট, তার মানে কতবার ক্লিক করেছে বলো তো? 3বার ক্লিক করেছে 16s RRNA। দ্যাটস ওয়াই 4টে ফ্র্যাগমেন্ট তুমি পেয়েছো, ঠিক আছে। তো যদি আমরা দেখতে পাই সেম সেম ফ্র্যাগমেন্ট সেম সেম পজিশনে, তার মানে তোমাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্পেসিফিসিটি দিয়ে আমি বুঝতে পারছি যে দিস টু RRNA আর দ্য সেম, সিকোয়েন্সিং ওয়াইজ সেম, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিটারমাইন করি যে কি হচ্ছে, মানে দুটো অর্গানিজম সেম আর দুটো অর্গানিজম ডিফারেন্ট। বলো, জিনোটাইপিক ক্যারেক্টারাইজেশন ক্লিয়ার এভরিওয়ান? জিনোটাইপিক ক্যারেক্টারাইজেশন কিভাবে করা যায়, সিম্পল থেকে আস্তে 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 আমরা কমপ্লেক্সে ঢুকেছি, ক্লিয়ার। নেক্সট ছিল হচ্ছে ফাইলোজেনেটিক ক্যারেক্টারাইজেশন, নেক্সট ছিল পলিফেজিক ট্যাক্সোনমি থার্ড ফেজ, polyphasic taxonomy third phase, phylogenetic classification. So phylogenetic classification is basically done by based on evolutionary relationship, evolutionary relationship, evolutionary relationship মানে হচ্ছে ডিউ টু ইভলিউশন প্রসেস কে কোথা থেকে কোন অর্গানিজম ডেভেলপ করেছে, মানে কোন অর্গানিজম কোন স্পিসিসে ডেভেলপ করেছে, কে কতটা ক্লোজ টু দা ইভলিউশনারি রিলেশনশিপ, সেটাকে আমরা চেক করব, সেটাকে আমরা চেক করব ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের বেসিসে, ঠিক আছে। এন্ড এটাও একটা ইম্পর্টেন্ট তুমি প্যারামিটার ধরতে পারো যে দুটো অর্গানিজম ক্লোজ না ডিফারেন্ট, এটা বোঝার জন্য ফাইলোজেনেটিক রিলেশন ক্লাসিফিকেশন। তো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন চার্লস ডারউইনের পর হায়ার ইউক্যারিওটস এ তো মানে কি বলবো, ইটস নাও মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হায়ার অর্গানিজমদের জন্য, ইউক্যারিওটস মানে প্লান্ট অ্যানিমালস এর জন্য কে কোথা থেকে এসে সেটা বোঝার জন্য। আফটার চার্লস ডারউইনের ইভলিউশনের যে তোমার ইয়ে আছে থিওরি দেওয়ার পর, তো এখানেও আমরা ব্যাকটেরিয়া লেভেলের ইভলিউশন বোঝার চেষ্টা করব বাই মিনস অফ checking the evolutionary relationship between the two organisms বা two bacteria.
তো ব্যাকটেরিয়া লেভেলে ইভলিউশনারি রিলেশনশিপ বোঝাটা বেশ ডিফিকাল্ট, বিকজ এখানে কোনো ফসিল এভিডেন্স পাওয়া যায় না। দেয়ার ইজ নো ফসিল এভিডেন্স, নো ফসিল এভিডেন্স to determine evolutionary relationship between bacteria. Between bacteria. তো যদি ফসিল এভিডেন্স না পাই তাহলে আমরা ইভলিউশন কোন ব্যাকটেরিয়া থেকে কোন ব্যাকটেরিয়া ইভলিউশন হয়েছে বা কোন মাইক্রোব যে ইভলিউট করেছে কি করে বুঝবো? কার্ল উজ প্রোভাইড করলো, যেটা আমরা 3 ডোমেনে পড়ে এসেছি। কার্ল উজ ফার্স্ট দেখালো যে আমরা আরআরএনএ স্মল, যেটা 16S আরআরএনএ, এই আরআরএনএটাকে নিতে পারি। 16S rRNA for the bacteria and 18S rRNA for the eukaryotes. এই rRNA-টাকে চুজ করতে পারি for determining the evolutionary relationship between the two organism, মানে এই অর্গানিজমই বি কে তৈরি করেছে কিনা এটা বোঝার জন্য আমরা এই ক্যারেক্টার চুজ করতে পারি, that is the 16S rRNA nucleotide sequencing. So কার্ল উজ যে মেইনলি ডোমেন সিস্টেমের, আর ডোমেন সিস্টেম এখান থেকেই এসছে, কার্ল উজ অ্যান্ড জর্জ ফক্স প্রপোজ SSURRNA sequencing, nucleotide sequencing. SSURRNA nucleotide sequencing means 3 ডোমেনের সময়ও বলেছিলাম। SSURRNA মানে SSU ওয়ার্ডটার মিন্স হচ্ছে স্মল সাব ইউনিট অফ রাইবোসোম, small subunit of ribosome, and we clearly know that small subunit for bacteria 70S এর মধ্যে small subunit হচ্ছে 30S আর eukaryotes 40S, and this 30S ribosome এ important rRNA present থাকে হচ্ছে 16S rRNA, যেটা দিয়ে আমরা রাইবোটাইপিং করেছিলাম, and 40S এ থাকে হচ্ছে 18S rRNA. So these 16S and 18S rRNA or small subunit rRNA আমরা combinedly বলতে পারি, small subunit rRNA is a good parameter to detect the phylogenetic classification in bacterial level, because it is most important for bacterial level because there is no such fossil evidence present in bacteria. বলো কিছু মাথায় ঢুকলো? আরেকবার বলুন। কোনটা বলবো? এই যে SSU rRNA যেটা। SSU means small subunit of ribosome. SSU এর শর্ট ফর্ম হচ্ছে, মানে SSU এর এক্সপ্যান্ডেড ফর্মটা হচ্ছে স্মল সাবইউনিট অফ রাইবোসোম। স্মল সাবইউনিট ব্যাকটেরিয়ার জন্য কি থাকে? স্মল সাবইউনিট রাইবোসোমের 30S। 30S এর মধ্যে কোন আরআরএনএ প্রেজেন্ট থাকে? 16S আরআরএনএ। 16S। ইউক্যারিওটস এর মধ্যে 40S সাবইউনিট হচ্ছে স্মল সাবইউনিট, আরআরএনএ প্রেজেন্ট থাকে 18S আরআরএনএ। তাহলে আমি যদি 16S আর 18S আরআরএনএ কে সিকোয়েন্সিং করি, কোথায় লিখেছি? নিউক্লিওটাইড সিকোয়েন্সিং, এই তো নিউক্লিওটাইড সিকোয়েন্সিং। তো 16S 18S আরআরএনএ কে যদি আমি সিকোয়েন্সিং করি, 16S আরআরএনএ কে যদি দুটো অর্গানিজমের মধ্যে সিকোয়েন্সিং করি, অর্গানিজম এ অর্গানিজম বি, মানে দ্যাট মিন্স প্রোক্যারিওট এ এন্ড প্রোক্যারিওট বি এর মধ্যে যদি সিকোয়েন্সিং করি, সেখান থেকে আমরা ক্লিয়ার আইডেন্টিফাই করতে পারবো অর্গানিজম এ বি কে তৈরি করেছে না বি এ কে তৈরি করেছে, না দিস টু আর টোটালি আনরিলেটেড। বলো। তো ফার্স্ট এই ব্যাপারটাকে আইডিয়া দেয় হচ্ছে কার্ল উজ এন্ড জর্জ ফক্স। এন্ড ইমিডিয়েট তুমি যে কোশ্চেনটা আমাকে করতে পারতে, তুমি করলে না, আমি করে দিচ্ছি কোশ্চেনটা তোমার হয়ে। দ্যাট ইজ হোয়াই 16S আরআরএনএ। কেন স্যার 16S আরআরএনএ কেন চুজ করলেন? আরো তো আরআরএনএ ছিল। প্লাস
তোমার আরো তো অন্য জিন দেখতে পারতাম আমরা, কেন 16s RNA কে আমি চুজ করব ফর ডিটারমিনেশন অফ দ্য ফাইলোজেনেটিক রিলেশন? আর কি জিন নেই? ব্যাকটেরিয়া কি আর কোনো জিন হোল্ড করে না? প্রচুর জিন হোল্ড করে, মোর দ্যান 1000 জিন হোল্ড করে। হোয়াই 16s? and in eukaryote level why 18s? মানে why SSU RNA is important? এই কোশ্চেনটা তুমি করতে পারতে, আমি করে দিলাম, এবার তোমরা আনসার করো। পারবে? হোয়াই SSU RNA? কেউ কোনো আইডিয়া দিতে পারবে কেন SSU RNA কি চুজ করা হলো আদার কোনো মানে আদার জিন ছেড়ে? স্যার কারণ ওই SS16S RNA এর বেসিসেই উনি ওই 3 ডোমেন সিস্টেমের ডিভিশনটাও করেছেন। হ্যাঁ করেছে তো বুঝলাম, ওটাই কেন নিল? মানে কার্ল উজি তো করেছে এটা, এই এক্সপেরিমেন্টটা কার্ল উজি করেছে আর ওটার বেসিসেই ডোমেন সিস্টেমে ভেঙেছে। তো 16S RNA কেন নিল, মানে SSU RNA কেন নিল? ঠিক আছে, বিকজ এটা একটা কোশ্চেনে আসে। SSU RNA is called molecular chronometer. কি নাম বললাম? molecular chronometer. কোশ্চেন দেয় why SSU RNA is called molecular chronometer, or এটাও বলে molecular clock. molecular clock, ঠিক আছে, কোশ্চেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো SSU RNA কে আমরা বলি মলিকিউলার ক্রোনোমিটার আর মলিকিউলার ক্লক। মানে কি? মানে আমরা একটা টাইমলাইন বুঝতে পারি। SSU RNA সিকোয়েন্সিং এ একটা সিগনেচার সিকোয়েন্স থাকে যেটা আমরা অ্যানালাইসিস করি, সিগনেচার সিকোয়েন্স অ্যানালাইসিস। এই সিগনেচার সিকোয়েন্সটা থেকে আমি বুঝতে পারবো যে কোন অর্গানিজমে ডাইভার্জ করেছে। মানে একটা অর্গানিজম এইভাবে এ টু, মানে একটা এ আর বি তে যে কনভার্ট করলো, আর এটা যে তোমার সেম ডিসেন্ডেন্ট, তো এটা কি করে বুঝবো? আমি এ অর্গানিজম এন্ড বি অর্গানিজমের SSU RNA কে স্টাডি করব, এন্ড SSU RNA স্টাডি করার পর যদি আমরা দেখতে পাই যে সেম লাগছে, তার মানে বুঝতে পারবো যে এ আর বি খুব কাছাকাছি রিলেটেড, এন্ড এরা এসছে হচ্ছে সেম অ্যানসেস্টর থেকে। সেম অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট না, অ্যানসেস্টর, সেম অ্যানসেস্টর থেকে যদি খুব ক্লোজ রিলেটেড থাকে। আর যদি দেখি যে আনরিলেটেড অর্গানিজম এ এন্ড বি, তাহলে এরা কোনোদিনই সেম অ্যানসেস্টর থেকে আসেনি, এ অন্য জায়গা থেকে এসছে, বি অন্য জায়গা থেকে এসছে। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে SSU RNA প্রোভাইড করে হচ্ছে দ্যাট টাইম পয়েন্ট, কোন টাইম পয়েন্টে বা কোন অর্গানিজমটা কোথায় ডিভাইড করবে, SSU RNA তোমাকে বলে দিতে পারে বাই মিনস অফ সিগনেচার সিকোয়েন্স অ্যানালাইসিস করে। দেখবে তোমাদের সিলেবাসে লেখা আছে সিগনেচার সিকোয়েন্স বলে। হোয়াট ইজ সিগনেচার সিকোয়েন্স? সিগনেচার সিকোয়েন্স ইজ প্রেজেন্ট ইন SSU RNA, and when you analyze this, after analyzing you will clearly identify which organism produced from which organism, মানে অ্যানসেস্টরটা বুঝতে পারবে। তো টাইম লাইন প্রোভাইড করে, ক্লক প্রোভাইড করে, মলিকিউলার ক্রোনোমিটারের জন্য বলছে। আর এটা আরো একটা ইম্পর্টেন্ট রিজনের জন্য মলিকিউলার ক্রোনোমিটার SSU RNA, বিকজ SSU RNA খুব একটা চেঞ্জ হয় না। SSU RNA বাকি জিনগুলো কেন নিইনি সেই কোশ্চেনের আনসারে আসি। বাকি জিনগুলো চেঞ্জ হতে পারে সিকোয়েন্সে, ঠিক আছে, ওভার দ্য টাইম পিরিয়ড, বাট 16S RNA চেঞ্জ হয় না। 16S RNA ওভারঅল পিরিয়ড ধরে সেমই থাকে, খুব বেশি চেঞ্জ হয় না একটা স্পিসিসে, বিকজ SSU RNA ডু নট চেঞ্জ ওভার টাইম। তো একটা স্পিসিসে 16S RNA সিকোয়েন্সিং ওভার দ্য টাইম পিরিয়ডে আমি সেমই দেখতে পাবো, খুব বেশি চেঞ্জ হবে না। চেঞ্জ খুব বেশি কেন, হবেই না। এন্ড সেকেন্ড, কোনো জিন ট্রান্সফারেও টেক পার্ট করে না। নো, নট ইনভলভ ইন হরাইজন্টাল জিন ট্রান্সফার, নট ইনভলভ ইন হরাইজন্টাল জিন ট্রান্সফার। জিন ট্রান্সফার, স্যার এটার মানে কি হরাইজন্টাল জিন ট্রান্সফার? পরবর্তীকালে আমরা পড়বো, এটার নামই হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন and transduction. কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এই তিনটে মেথডে যেটা হয় জিনের ট্রান্সফার হয় ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটাকে বলে হরাইজন্টাল জিন ট্রান্সফার। তো আর RNA পার্টিসিপেট করে না এখানে।
rRNA তে কোনো রকম চেঞ্জ হয় না, কোনো রকম কনজুগেশনও হয় না, ট্রান্সফরমেশন ট্রানজাকশন কিছুই হয় না, তাহলে rRNA টা ওভার দি টাইম পিরিয়ড স্টেবল থাকে। তো যদি একটা স্পিসিসের আমি rRNA দেখি আজকের টাইমে দাঁড়িয়ে, অ্যান্ড আফটার 10 ইয়ার্স পরেও rRNA সিকোয়েন্সিং সেমই থাকবে, ঠিক আছে। এবার যদি দেখি বি অর্গানিজমটা আর এ অর্গানিজমের দুটোই rRNA খুব কাছাকাছি সিমিলার, তাহলে আমি কি বলতে পারবো, অর্গানিজম এরও সিমিলার সিকোয়েন্স 16s rRNA, বিরও সেম সিকোয়েন্স, তার মানে কি বলতে পারবো, এরা একটা জায়গা থেকেই এসেছিল, হ্যাঁ কি না? কিছু ঢুকছে মাথায়? হ্যাঁ স্যার। দেখো কমপ্লিকেটেড ব্যাপার, ঠিক আছে, অবভিয়াসলি কমপ্লিকেটেড, কিছুটা ঢুকলেও ঠিক আছে, পুরোপুরি সব ঢুকবে বলে আমার মনে হয় না, কারণ অনেক কিছু এখানে মানে কমপ্লিকেটেড ব্যাপার আছে। তো অর্গানিজম এ এর সিকোয়েন্সিং করব, বি এর সিকোয়েন্সিং করব, সোজা ভাষায় বলি এ এর 16s rRNA সিকোয়েন্সিং করব, বি এর সিকোয়েন্সিং করব, যদি সেম পাই তার মানে দে আর কামিং ফ্রম সেম অ্যানসেস্টর, ভেরি ক্লিয়ার। যদি আলাদা পাই তাহলে হচ্ছে দে আর কামিং ফ্রম টু ডিফারেন্ট অ্যানসেস্টর, ঠিক আছে। 16s rRNA কেন নিলাম, বিকজ এটা ক্রোনোমিটারে কাজ করে, ক্লকের কাজ করে, এটা চেঞ্জ হয় না, স্টেবল থাকে, কোনো জিন ট্রান্সফারে, হরাইজন্টাল জিন ট্রান্সফারে অ্যাক্টিভ থাকে না, দ্যাটস ওয়াই ও স্টেবল থাকে। আমি যে কোনো টাইমে ওকে চেক করব, নিউক্লিওটাইড সিকোয়েন্স সেমই পাবো একটা স্পিসিসের জন্য। বলো, ঠিক আছে তো? সো এই হচ্ছে ব্যাপার, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন 16s rRNA এর সিকোয়েন্সিং করে করা হয়। তো মোটামুটি আমরা ইউনিট 2 এর এন্ডের দিকে চলে এসেছি, ঠিক আছে। পলিফেজিক ট্যাক্সোনমি ডান। তাহলে পলিফেজিক ট্যাক্সোনমিতে ফার্স্টে আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখলাম, সিমিলারিটি খুঁজলাম, তারপরে আমরা জেনেটিক সিমিলারিটি দেখলাম, তারপর ফাইলোজেনেটিক সিমিলারিটি দেখলাম, আফটার দ্যাট আমরা কনক্লুশনে আসবো যে অর্গানিজম এ আর বি এর মধ্যে স্ট্যাটাসটা কি, দে আর সেম অর দে আর ডিফারেন্ট। তো এখানে অ্যাকিউরেসির চান্স মোর মানে মোর ভেরি মানে অ্যাকিউরেট আর কি, তার মানে 100% এর কাছাকাছি তোমার অ্যাকিউরেসি চান্স, কারণ অনেকগুলো প্যারামিটার তুমি চেক করছো তারপরে গিয়ে বলছো, ঠিক আছে। আর আগের দুটো মেথড যেটা ছিল নিউমেরিক্যাল আর হচ্ছে তোমার ন্যাচারাল, জাস্ট ওভারঅল মেথড দেখে মানে জাস্ট ওভারঅল ফিচার দেখে বলছিল, বাট পলিফেজিক ট্যাক্সোনমি কিন্তু 100% অ্যাকিউরেট। সো ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্সোনমিক র্যাঙ্ক বা ট্যাক্সোনমিক ট্যাক্সা হয় আর কি, ট্যাক্সোনমিক র্যাঙ্ক, ট্যাক্সোনমিক র্যাঙ্ক অর লেভেলস, যে কোনো ট্যাক্সোনমিতে এটা হয়। ব্যাকটেরিয়াল ট্যাক্সোনমিতে ডিফারেন্ট র্যাঙ্ক হয়। র্যাঙ্ক কি কি আছে, আমরা একদম যদি শর্ট মানে স্মলেস্ট র্যাঙ্ক থেকে লার্জেস্ট র্যাঙ্কে যাই, তাহলে পাবো হচ্ছে ফার্স্ট স্মলেস্ট হচ্ছে স্পিসিস, দেন হচ্ছে জেনাস, দেন হচ্ছে তোমার ফ্যামিলি, দেন হচ্ছে তোমার অর্ডার, দেন ক্লাস, ফাইলাম and domain and domain, টোটাল 7 র্যাঙ্ক, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে এই র্যাঙ্কটাকে এস্টাবলিশ করতে দেয়। তো আমি যদি লিখি স্পিসিস হচ্ছে এস্চেরেশিয়া কোলাই, এস্চেরেশিয়া কোলাই, যে কোনো একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল নিয়ে ট্যাক্সোনমিক র্যাঙ্ক এস্টাবলিশ করতে দেয়। এস্চেরেশিয়া কোলাই হচ্ছে স্পিসিস, তার মানে জিনাসটা কি বলবে, এস্চেরেশিয়া কোলাই এর জিনাস এস্চেরেশিয়া। ফ্যামিলি জানবে না, আমি বলে দিচ্ছি এন্টারোব্যাকটেরিয়াসি, এন্টারোব্যাকটেরিয়াসি। অর্ডার এন্টারোব্যাকটেরিয়ালস, এন্টারোব্যাকটেরিয়ালস। ক্লাস গামা প্রোটিওব্যাকটেরিয়া, গামা প্রোটিওব্যাকটেরিয়া। ফাইলাম অনলি প্রোটিওব্যাকটেরিয়া,
Proteobacteria. And domain, obviously, bacteria domain, eubacteria. So these are taxonomic rank for bacteria and suitable example. Escherichia coli তো common example, তো এখানে নিয়ে আমি দেখালাম। Different rank, taxonomic rank, clear? স্যার এই ফ্যামিলিতে যে এক্সাম্পলটা দিয়েছেন না ওইটার প্রনাউন্সিয়েশনটা একবার বলবেন? Enterobacteriaceae, CAAE, এটার সব মিলিয়ে প্রনাউন্সিয়েশন হচ্ছে সি, Enterobacteriaceae। অর্ডার হচ্ছে এন্টারোব্যাকটেরিয়ালস, গামা প্রোটিওব্যাকটেরিয়া, প্রোটিওব্যাকটেরিয়া টাইপ ক্লাস গামা প্রোটিওব্যাকটেরিয়া, আর ডোমেন তো ব্যাকটেরিয়া অবভিয়াসলি। আর এই স্পিসিসটা লেখার সময় কি জেনাস সমেত লিখতে হবে নাকি শুধু ই ডট কোলাই লিখলে হবে? হ্যাঁ, ই ডট কোলাই লিখলেও হবে, ফুল লিখলে ভালো হয়, ই ডট কোলাই লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবে ফুল নেম লিখলে বেটার। Bacterial species concept. Bacterial species concept. This is last topic in unit 2. Species and strain concept. Bacterial species, bacterial strain. খুব কমন কোশ্চেনের জন্য অ্যাভেলেবল। আচ্ছা, আমাকে আগে বলো ব্যাকটেরিয়া ছেড়ে দাও, নর্মাল স্পিসিস এর ডেফিনেশন ইউক্যারিওট লেভেলে। নর্মাল স্পিসিস ডেফিনেশন কি বলবো ইন ইউক্যারিওট লেভেল? সিমিলার অর্গানিজমস যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারবে। সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আর কি পয়েন্ট বললে নিজেদের মধ্যে রিপ্রোডিউস করে অফস্প্রিং তৈরি করতে পারবে। সিমিলার ক্যারেক্টার্স and produce fertile offspring, তাই তো? তার মানে ইন্টারসেক্স করে এরা। বাট ব্যাকটেরিয়ার লেভেলে আমি এভাবে ডিফাইন করতে পারবো ব্যাকটেরিয়াল স্পিসিসকে? Bacterial species के बारे में बोलते हैं, और bacterial species are those group of bacteria that share the same similar character which produce fertile offspring after the sexual reproduction, বলতে পারবো? না। কেন বলতে পারবো না? তার কারণ হচ্ছে ও সেক্সুয়াল রিপ্রোডাকশন থোড়ি করে। ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল না এসেক্সুয়াল? এসেক্সুয়াল, মেনলি বাইনারি ফিশন। তাহলে আমি স্পিসিস কে ডিফাইন করব কি করে ব্যাকটেরিয়া লেভেলে? আদার ইউক্যারিওটকে আমি আরামসে ডিফাইন করে দিতে পারবো, বিকজ ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক পার্ট করে, ইভেন ফাঙ্গাসও করে। বাট ব্যাকটেরিয়া লেভেলে আমি কি করে করবো? ব্যাকটেরিয়া তো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না। তো ব্যাকটেরিয়া লেভেলে স্পিসিস এর ডেফিনেশন একটু ডিফারেন্ট, এন্ড দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়াল স্পিসিস এর ডেফিনেশনটা কোশ্চেনে আসে। So bacterial level species concept প্রোভাইড করেছিল হচ্ছে, মানে ডেফিনেশন প্রোভাইড করেছে হচ্ছে আইসিএসপি। আইসিএসপি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কমিটি International Committee of Committee on Systemic of Prokaryotes। এরা প্রোভাইড করেছিল ব্যাকটেরিয়াল স্পিসিস এর ডেফিনেশন। তো ব্যাকটেরিয়াল স্পিসিস তখনই হবে যদি কিছু ক্রাইটেরিয়া মেনটেন হয়। ক্রাইটেরিয়া নাম্বার 1, ব্যাকটেরিয়াল স্পিসিস ইজ দ্য কালেকশন অফ স্ট্রেন। Collection of strains.
তার মানে অনেকগুলো স্ট্রেন মিলিয়ে হয় হচ্ছে ব্যাকটেরিয়াল স্পিসিস দ্যাট শেয়ার মেনি সেম ক্যারেক্টার, মেনি স্টেবল প্রপার্টিজ। This is criteria number 1. Criteria number 2, আমরা মলিকিউলার ক্যারেক্টার থেকে ডেফিনেশনে আসবো স্পিসিসের। মলিকিউলার ক্যারেক্টার যেটা একটু আগে আমরা ডিটারমাইন করেছি। Should be shared whole genome sequencing WGS. WGS must be at least 70%. Must be at least 70%. দেখো তখন আমরা বলতে পারবো these two bacteria are very similar each other and same species এ belong করে। যদি WGS বলছে, ICSP বলছে যদি 70% হয় সিমিলারিটি, তাহলে আমরা সেম স্পিসিসে ফেলে দেবো। 70% লেস হলে আলাদা স্পিসিস, অ্যাবভ হলে সেম স্পিসিস, কারণ এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। নাম্বার সি, মেল্টিং টেম্পারেচার দেখবো। মেল্টিং টেম্পারেচার কিসের উপর ডিপেন্ড করে? জিসি কন্টেন্টের উপর ডিপেন্ড করে ডিএনএ। তাহলে পার্সেন্টেজ অফ মোল জিসি যেটা দেখেছিলাম জি প্লাস সি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মেল্টিং টেম্পারেচার অফ ডিএনএ দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য জি প্লাস সি কন্টেন্ট। এটা উইদিন 5 ডিগ্রি হতে হবে, উইদিন 5 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। তার মানে কি, যদি উইদিন 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটুকু বুঝে নাও, উইদিন 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তার মানে হচ্ছে দুটো জিসি কন্টেন্ট খুব সিমিলারিটি পার্সেন্টেজ ওই 10% এর বেশি নয়, যেটা একটু লিখেছিলাম আমরা ফার্স্টে, লেস দ্যান 10%। লেস দ্যান 10% কেই আমরা ধরছি কিভাবে? মেল্টিং টেম্পারেচার দেখে। মেল্টিং টেম্পারেচার যদি 5 ডিগ্রির মধ্যে থাকে তার মানে হচ্ছে লেস দ্যান 10% ডিফারেন্স। সো সেম স্পিসিসে ফেলবো। আর কি দেখবো আমরা? less than 3% divergence in 16S rRNA, in 16S rRNA, যেটা আমরা লাস্টে করলাম না রাইবোটাইপিং। তো 16S rRNA এর 3%, less than 3% চেঞ্জ হতে হবে জিন সিকোয়েন্স। যদি মোর দ্যান হয়ে যায় তাহলে সেম স্পিসিস না, জিন সিকোয়েন্স। দেখো তাহলে যদি এই ক্রাইটেরিয়া গুলো গোল্ড স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে আইসিএসপি, দিস 4 ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তবেই আমরা বলতে পারবো ব্যাকটেরিয়া গ্রুপড ইনটু দ্য সেম স্পিসিস। বলবেন? বোঝা গেল? তাহলে এখানে মলিকিউলার ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আর আমি ফার্স্ট থেকেই বলে আসছি মোস্ট রিলায়েবল ডিটারমিনেশন অফ ট্যাক্সোনমি হচ্ছে মলিকিউলার ক্যারেক্টার, আর স্পিসিস এর ডেফিনেশনের টাইমেও আমরা মলিকিউলার ক্যারেক্টারকে নেব। তো স্পিসিস তো বুঝলাম, হোয়াট ইজ ব্যাকটেরিয়াল স্ট্রেন, অনেকগুলো স্ট্রেন মিলিয়ে স্পিসিস তৈরি হয়। তো ব্যাকটেরিয়াল স্ট্রেন কি? What is bacterial strain? Bacterial strain is the descendant of strain represent descendant of single pure microbial culture. Single pure microbial culture where very slightly differ from each other. Very slightly differ from each other. ঠিক আছে, তার মানে এরা সেম ব্যাকটেরিয়াল জেনাস, সেম স্পিসিস, বাট একটা দুটো ক্যারেক্টারে চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা কি বলবো? ব্যাকটেরিয়া স্পিসিস সেম আছে বা স্ট্রেন লেভেলে চেঞ্জ হয়েছে। তাহলে ওকে একটা নাম দেবো স্ট্রেন এ, আর ওকে নাম দেবো হচ্ছে স্ট্রেন বি। পয়েন্ট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
ঠিক আছে, তো এই যে ভেরি স্লাইটলি ডিফার করছে না, কি কিভাবে ডিফার করতে পারে একটা ব্যাকটেরিয়া স্টেন তৈরি করার টাইমে? মরফোলজিক্যাল ভ্যারি করতে পারে, স্লাইট দু একটা ক্যারেক্টার চেঞ্জ করেছে, একটা দুটো ক্যারেক্টার চেঞ্জ করেছে, মরফোলজিক্যাল ভেরিয়েন্ট হতে পারে। মরফোলজিক্যাল ভেরিয়েন্ট, যদি মরফোলজিক্যাল ভেরিয়েন্ট হয় তখন একে বলবো হচ্ছে মরফোভার। কি বলবো আমরা? টার্ম দেব মরফোভার। কোশ্চেন দেয়। আচ্ছা, যদি ভেরিয়েন্টটা বায়োকেমিক্যালি হয়, বায়োকেমিক্যাল ক্যারেক্টারে, তখন আমরা বলবো হচ্ছে বায়োভার। বায়োভার। আচ্ছা, যদি এটা অ্যান্টিজেনিক প্রপার্টিতে হয়, অ্যান্টিজেনিক প্রপার্টিতে ডিফার করে দুটো অর্গানিজম, তখন আমরা বলবো একে সেরোভার। সেরোভার। দেখো এই তিনটে টার্ম কোশ্চেনের জন্য দেয়, বায়োভার আর মরফোভার আর সেরোভার। সো এরা হচ্ছে স্টেন, বাট ডিফার করে গেছে ওয়ান স্টেন টু আনাদার ইন মিনস অফ, যদি মরফোলজিক্যাল ভেরিয়েন্ট ক্রিয়েট করে তাহলে হচ্ছে মরফোভার, বায়োকেমিক্যালি বায়োভার, অ্যান্টিজেনিক প্রপার্টিতে চেঞ্জ হলে সেরোভার। দ্যাটস ইট।